মিলগেটে দিনের পর দিন অপেক্ষা, মিলছে না তেল। রেকর্ড আমদানির পরও দাম বাড়াতে বন্ধ সয়াবিন ও পাম অয়েলের ডেলিভারি। নানা অজুহাতে 4 মাসে হাতিয়ে নিয়েছে 500 কোটি টাকা। 48,000 মেট্রিক টন চাল মজুতের সংরক্ষণাগার হচ্ছে বরিশালে। 3 বছর ভালো থাকবে চাল। দক্ষিণাঞ্চলের খাদ্য সংকট মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখার আশা। গাজীপুরে আজমত উল্লাহকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিদ্রোহী প্রার্থী। মেয়র পদে লড়বেন 8 জন। খুলনায় ভোটার ও প্রার্থীদের ইভিএমে আস্থা রাখার আহ্বান। রবি ঠাকুরের 162তম জন্মজয়ন্তীতে নানা আয়োজন। বিশ্বকবির গান ও কবিতা থেকে সম্মোহন কাটেনি বাঙালির। জীবনকে দেখেছেন প্রকৃতির মাধ্যমে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। রেকর্ড আমদানির পরও শুধুমাত্র মিল মালিকদের কারসাজিতে অস্থির দেশের ভোজ্য তেলের বাজার। গত 4 মাসে নানা অজুহাতে সয়াবিন এবং পাম অয়েল থেকে মিল মালিকেরা অন্তত 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ অবস্থায় মিল মালিকদের চাপের মুখে সরকার লিটার প্রতি 12 টাকা বাড়িয়েছে বলে অভিযোগ ক্যাবের। আরও দাম বাড়াতে দুদিন ধরে কয়েকটি মিল তেলের ডেলিভারি বন্ধ রেখেছে বলেও অভিযোগ উঠেছে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রামের পতেঙ্গার রুবি সিমেন্ট মোড় হয়ে গুপ্তখাল এবং কর্ণফুলী ডকইয়ার্ড পর্যন্ত পুরো এলাকায় এ ধরনের লাইন ধরে অপেক্ষা করছে শত শত তেলের ট্রাক। প্রতিটি ট্রাক আবার প্লাস্টিকের ড্রাম বোঝায়। মূলত তেলের মিল এবং শোধনাগার থেকে ভোজ্য তেল নেওয়ার অপেক্ষা রয়েছে এসব ট্রাক। গত দুদিন ধরে রহস্যজনক কারণে মিলগুলি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় ট্রাকের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ডলার সংকট, তার কোনো প্রতিক্রিয়া পড়েনি দেশের বাজারে ভোজ্য তেলের আমদানির ক্ষেত্রে। প্রতিদিনই আসছে তেলবাহী ওয়েল ট্যাঙ্কার। চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে নানা সংকট সত্ত্বেও চলতি বছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশ। আমদানি বাড়লেও বুকিং রেট কমে যাওয়ায় ভোজ্য তেলের ক্ষেত্রে অন্তত 30% কম রাজস্ব পেয়েছে সরকার। ইন্টারন্যাশনাল মার্কেটে বর্তমানে তেলের মূল্য হ্রাস পাওয়ায় গত অর্থ বছরের তুলনায় আমরা 30% কম মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন পাম অয়েল 960 থেকে 970 মার্কিন ডলার এবং সয়াবিন 1080 মার্কিন ডলারে বিক্রি হচ্ছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। অথচ দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে ভোজ্য তেলের দাম। বেড়ের টাকা নতুন করে খুঁজছে 400 থেকে 500 টাকা খুঁজতেছে, যার ধরুন একটা কেজি প্রতি প্রায় 25 টাকা পড়ে যাবে। কিছু কিছু মিল আমাদেরকে মাল দিচ্ছে না, ওনাদের চাহিদা হচ্ছে বর্ধিত ভ্যাটের টাকা ওনাদেরকে দিতে হবে। তবে সংকট না থাকা সত্ত্বেও সরকারের নতুন করে তেলের দাম নির্ধারণ করে দেওয়াকে মিলগুলোর কারসাজি হিসেবে দেখছে ক্যাব। এখন যে দামটা নির্ধারণ করা হলো সেটার কারণে সরকার কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব হারাবে এবং একই সাথে আমরা যারা ভোক্তা তাদেরকে অনেক বেশি ব্যয় করতে হবে। বাংলাদেশে বছরে প্রায় 20 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই আমদানি করছে দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান। আর চলতি বছরের 10 মাসে ভোজ্য তেল আমদানি থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে 1067 কোটি টাকা। দেশের বাজারে এখন ভোজ্য তেলের কোনো সংকট নেই, তারপরও সিন্ডিকেটের কবলে পড়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। অভিযোগ উঠেছে গত 2 মাসে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ভোজ্য তেলের বাজার থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 500 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ। 48,000 মেট্রিক টন চাল মজুতের বিশাল আকৃতির সংরক্ষণাগার নির্মাণ করা হচ্ছে বরিশালে। সর্বাধুনিক প্রযুক্তির এই সাইলোতে 3 বছর চাল গুদামজাত থাকলেও গুণগত মান থাকবে অক্ষুণ্ণ। খাদ্য সংকট মোকাবেলায় ও দক্ষিণাঞ্চলের খাদ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্ব অপুর রিপোর্ট। চাল সংরক্ষণে বরিশালে সর্বাধুনিক প্রযুক্তির খাদ্য সংরক্ষণাগার সাইলোর নির্মাণ কাজ চলছে পুরোদমে। 16টি বিন স্থাপন শেষে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে নগরীর 30 গোডাউন এলাকাতে 520% জমিতে 331 কোটি টাকা ব্যয়ে সাইলো নির্মাণ শুরু হয় 2021 সালের জুনে। কীর্তনখোলার পাড়ে যেটি স্থাপনের পাশাপাশি পুরো প্রকল্পের কাজ শেষ হবে চলতি বছরের আগস্টে। এখন ফিনিশিং এর কাজ চলতেছে, স্ট্রাকচার ওয়াইজ কাজগুলো শেষ হচ্ছে। 48,000 মেট্রিক টন চাল মজুদ হবে এই সাইলোতে। তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা করায় এর গুণগত মান অক্ষুণ্ণ থাকবে অন্তত 3 বছর।
অত্যাধুনিক ব্যাগে প্যাকেট করে খাদ্য মজুত সহ খাদ্য সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে এই সাইলো। এই অঞ্চলের জন্য এই সাইলো একটা আশীর্বাদ স্বরূপ, কারণ এটার ফলে এখানে যে স্টোরেজটা বেড়ে যাবে। খাদ্য বিভাগ বলছে এই সাইলোর মাধ্যমে বরিশাল অঞ্চলে খাদ্য সংরক্ষণের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে। আশা করা যায় যে এটা হলে আমাদের বরিশাল অঞ্চলের অন্তত খাদ্য নিরাপত্তার যে বিষয়টা মজুদটা এটা নিশ্চিত করা সম্ভব হবে। বরিশাল বিভাগের 6 জেলায় বর্তমানে 46টি এলএসডি গোডাউনের মাধ্যমে 1 লাখ মেট্রিক টন খাদ্য মজুদের ব্যবস্থা রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দলের একজন বিদ্রোহী প্রার্থী। নির্বাচনী মাঠে মেয়র পদে রয়েছেন 8 জন, সাধারণ কাউন্সিলর পদে 239 জন, সংরক্ষিত 77 জন। জুনায়েদ রুবেলের ক্যামেরায় রাজিবুল হাসানের রিপোর্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন দলের এক বিদ্রোহী প্রার্থী। সোমবার দুপুরে শহরের বঙ্গতাস অডিটোরিয়ামে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করেন আব্দুল আল মামুন মণ্ডল। আওয়ামী লীগ প্রার্থী আজমতের পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। সমন্বয় কমিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে দল থেকে একজন প্রার্থী থাকবে, যেই কারণে আমি দল থেকে একক প্রার্থী আমার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সাহেবকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। আমি তাকে সমর্থন করে আমি আমার প্রার্থিতা আজকে প্রত্যাহার করছি। এর আগে সিটি কর্পোরেশনের 57 ওয়ার্ডের 480টি ভোট কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচনী মত বিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। প্রত্যেকটা কক্ষে আপনারা একটু ওই যে 2 পিন সকেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, যেন প্রত্যেকটা ইভিএম সুন্দরভাবে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে। মঙ্গলবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চূড়ান্তভাবে মাঠে নামবেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন, খুলনা সিটি কর্পোরেশনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন সচেষ্ট। আইনশৃঙ্খলা বাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। ভোটার ও প্রার্থীদের ইভিএমে আস্থা রাখতে বলেছেন তিনি। আব্দুল হালিমের ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সোমবার দুপুরে খুলনার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা করেন 2 নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও রাশেদা সুলতানা। সভায় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ও নির্বাচনে কর্মকর্তাদের করণীয় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার জানান, খুলনায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে সুষ্ঠু এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা অবাধ নির্বাচন আমরা উপহার দিব। নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করার কথা বললেও ভোটার উপস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন কমিশনারের। প্রার্থীদের পাশাপাশি নির্বাচন কমিশনও ভোটারদের কেন্দ্রে আনতে ব্যবস্থা নেবে। আমাদের যেমন দায়িত্ব আস্থা ফিরে আনা, ঠিক তেমনই কিন্তু রাজনৈতিক ব্যক্তিগত দায়িত্ব হচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে আসে এবং তারা নিয়ে আসবে। এ সময় ইভিএম প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশন প্রায় 600টি স্থানে ইভিএমে ভোট গ্রহণ করেছে, যা গ্রহণযোগ্য হয়েছে। ইভিএম এর ভোটে সবার আস্থা রাখার আহ্বান জানান তিনি। ইভিএম 600 করেছি, গ্যারান্টেড ভালো হবে, কোনো অসুবিধা নাই। আগামী 12 জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এখন পর্যন্ত 6 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মালিকদের দাবি, কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। তবে বিআইডব্লিউটিএ বলছে, কয়েক দফা সতর্ক করার পরও স্থাপনা সরিয়ে না নেয় এই অভিযান। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা নদীর তীর ঘেঁষা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে এইভাবেই ঘুরিয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা। ভেঙে ফেলা হয় পর্যটকদের জন্য গড়ে ওঠা ইলিশের বিশাল রেস্টুরেন্টও। অভিযানে ঘাট এলাকা এবং অ্যাপ্রোচ সড়কে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালান।
তবে মালিকদের দাবি কোনো নোটিশ ছাড়াই ভেঙে ফেলা হচ্ছে স্থাপনা। তেলের ব্যবসা আমরা করে খাইতেছি, এই যে আমাকে নোটিশ না দিয়ে হঠাৎ করে ঢুকে মানে আমাকে এখানে ভাঙচুর করলো। পিলার থেকে 30 ফিট ওভার হইয়া দোকান পার ভেঙে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে BIWTA বলছে কয়েক দফা সতর্ক করার পরও স্থাপনা সরিয়ে না নেয় এ অভিযান। সকল পক্ষই আমাদের সাথে সুসমন্বয়ের মাধ্যমে সকলকে সাথে নিয়ে আমরা এই কাজ সম্পন্ন করছি। সরকারি সম্পত্তি রক্ষার্থে এবং যেহেতু এটা আমাদের ভবিষ্যতে একটি আপনার কন্টেইনার টার্মিনাল আপনার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। 2014 সালের 27 নভেম্বর থেকে চালু হওয়া শিমুলিয়া ঘাটে এর আগে আরও 2 বার উচ্ছেদ অভিযান চালানো হয়। 29 একর 79% জমির উপর শিমুলিয়া বন্দরের প্রায় 8 একর জমি ছিল বেদখল। এখান থেকে 58টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এই শিমুলিয়া ঘাটকে অবৈধ স্থাপনা মুক্ত ঘোষণা করেছে BIWTA। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। কৃষক ও মিলারদের ন্যায্য মূল্য নিশ্চিতে দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় দিনের মতো চলছে ধান ও চাল সংগ্রহের কার্যক্রম। গত বছরের চেয়ে 2 টাকা বাড়িয়ে 30 টাকা কেজি দরে ধান এবং 44 টাকা কেজি দরে চাল কিনছে সরকার। তবে প্রান্তিক কৃষকরা বলছেন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত দাম যথেষ্ট নয়। সারা দেশে সরকারিভাবে শুরু হয়েছে বোরো ধান ও চাল কেনার কার্যক্রম। সোমবার সকালে দিনাজপুরের CSD চত্বরে ধান ও চাল সংগ্রহ করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। জেলায় মোট 14,889 মেট্রিক টন ধান এবং 1,35,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শতভাগ আশাবাদী যে এবছর শতভাগ ধান এবং চালের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। বগুড়ায় দ্বিতীয় দিনের মতো চলছে ধান ও চাল সংগ্রহ। সকাল থেকে ট্রাক বোঝাই করে উপজেলা খাদ্য গুদামগুলোতে চাল নিয়ে আসে মিল মালিকরা। ধানের বাম্পার ফলনের পাশাপাশি চালের দাম সরকার 2 টাকা বাড়ানোতে কিছুটা লাভের আশা করছেন মিলাররা। সুনামগঞ্জে খাদ্য গুদামে ধান দিতে শুকানোর কাজে ব্যস্ত গৃহকর্তীরা। 5টি উপজেলায় কৃষি অ্যাপস ও 6টি উপজেলায় কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে সরকার। নওগাঁয় 60,762 মেট্রিক টন চাল এবং 16,075 মেট্রিক টন ধান কিনবে সরকার। ধানের দাম দেয় না, শুকনা ধান আপনার দেখা যাচ্ছে যে একবারে শুকনা ধান 1200 টাকা মন দেয়। আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে ধান সংগ্রহের কার্যক্রম। ওমর ফারুক, সময় সংবাদ। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে যশোর সেনানিবাসে সেনাবাহিনীর সিগন্যাল স্কোরের অধিনায়ক সম্মেলনে কথা বলেন তিনি। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। কিশোরগঞ্জের ভৈরবে একটি অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ। হামলা থেকে বাদ যায়নি গণমাধ্যম কর্মীরাও। খবর পেয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে তাদের উদ্ধার করেন। দুপুরে গাজেটে গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী আজিজের পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার হুমায়ুনের। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরে প্রভাবশালীরা কবরস্থানে জমির অজুহাতে হুমায়ুনের চলাচলের রাস্তায় দেয়াল তুলে পথ এবং বাথরুমের বর্জ্য নিষ্কাশনের রাস্তা সিমেন্ট দিয়ে বন্ধ করে দেয়। এতে পরিবারটি 1 মাস ধরে মানবেতর জীবনযাপন করছে। অভিযোগ পেয়ে পরিবারটিকে উদ্ধারে অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাড়ির যে অবরুদ্ধ অবস্থা আছে সেখান থেকে তাকে অবশ্যই মুক্তি করতে হবে এবং তার যে চলাচলের রাস্তা সেটিকে আমরা ওপেন করে দিয়েছি। তো এর প্রেক্ষিতে কিছু দুষ্কৃতকারী আমাদের উত্তেজিত অবস্থা আমাদের উপর হামলা করার চেষ্টা করেছে। পটুয়াখালীতে নদীগুলোতে কমেছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের বিচরণ। দূষণ ও জলবায়ু পরিবর্তনের মূল কারণ বলছেন গবেষকরা। এদিকে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় অর্থকষ্টে দিন কাটছে জেলার মৎস্যজীবীদের। তবে মৎস্য বিভাগ বলছে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হলেই জালে ধরা পড়বে ইলিশ সহ সব প্রজাতির মাছ। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। পটুয়াখালীর আন্ধারমানি, তেঁতুলিয়া ও পায়রা সহ বিভিন্ন শাখা নদীতে মাছের দেখা না মেলায় অনেকটাই খালি হাতে ফিরতে হচ্ছে জেলেদের।
নিয়মিত বৃষ্টি না হওয়ায় নদীতে বেড়েছে লবণাক্ততা আর বর্জ্য ফেলায় বেড়েছে দূষণ। এতে কমেছে মাছের বিচরণ। এছাড়া সমুদ্রের সঙ্গে আন্ধারমানিক ও তেঁতুলিয়া নদীর সংযোগস্থল ভরাট হয়ে যাওয়ায় অভয়াশ্রমে বাধাগ্রস্ত হচ্ছে মা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছের প্রবেশ। উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হলে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ সহ সকল প্রজাতির মাছ বলে জানিয়েছে মৎস্য বিভাগ। যখন প্রকৃতি একটু বিরূপ হবে, বৃষ্টি শুরু হবে, পানিতে লবণাক্ততা কমে যাবে, তখন আবার এই মাছ পাওয়া শুরু হয়ে যাবে। জেলায় 1 লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত ৭৬,০০০। এদের মধ্যে নদীতে মাছ শিকার করেন ৫০,০০০-এর বেশি। সময় সংবাদ, পটুয়াখালী। কবিগুরুর ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুষ্টিয়া, সিরাজগঞ্জ ও নওগাঁয় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দিনভর ছিল আলোচনা সভা, কবিকে নিয়ে স্মৃতিচারণ, নাচ গান সহ নানা আয়োজন। বিস্তারিত রিপোর্টে। উৎসবের আমেজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী ঘিরে নাচ গান, কবিতা আবৃত্তির মাধ্যমে কবিগুরুকে স্মরণ করেন রবীন্দ্রপ্রেমীরা। মঙ্গলের আলোয় আলোকিত করার বার্তা ছড়িয়ে দিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়িতে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। 3 দিনব্যাপী জন্মজয়ন্তীর উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা বিশ্বে নিপীড়িত মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কথা ভেবেছিলেন। ময়মনসিংহে গানে গানে কবিগুরুকে স্মরণ করেন রবীন্দ্র শিল্পীরা। এছাড়াও ছিল নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোকচিত্র প্রদর্শনী। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বের কবি, তিনি আমাদের বিশ্বকবি। আমি বড় হয়ে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হতে চাই। বাঙালির সাহিত্য বলতে আমরা যা বুঝি সেটা হলো রবীন্দ্রনাথ। কুষ্টিয়ায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত টেগোর লজে কবিগুরুর আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্বালানো হয় মঙ্গল প্রদীপ। এছাড়া নওগাঁর প্রতিসরে কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে চলছে 3 দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মিলগেটে দিনের পর দিন অপেক্ষা, মিলছে না তেল। রেকর্ড আমদানির পরও দাম বাড়াতে বন্ধ সয়াবিন ও পাম অয়েলের ডেলিভারি। নানা অজুহাতে 4 মাসে হাতিয়ে নিয়েছে 500 কোটি টাকা। 48,000 মেট্রিক টন চাল মজুতের সংরক্ষণাগার হচ্ছে বরিশালে। 3 বছর ভালো থাকবে চাল। দক্ষিণাঞ্চলের খাদ্য সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখার আশা। এবং গাজীপুরে আজমত উল্লাহকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিদ্রোহী প্রার্থী। মেয়র পদে লড়বেন 8 জন। খুলনায় ভোটার ও প্রার্থীদের ইভিএমে আস্থা রাখার আহ্বান। এই ছিল বাংলা সময়ের সঙ্গে থাকুন সময়।